ওকে আমি যে দেখি মাশাআল্লাহ মেয়েটা খুব সুন্দর তুষার ভাই খুবই সুন্দর কিন্তু ও যতটা সুন্দর তার চেয়ে বেশি বড় লোক তা আমি বললাম না ওকে ওই জাদু মোনা কলিজা ফ্যাপসা এইসব বলে কনভিন্স করা যাবে না ওকে আমি কুত্তার মতো ভালোবাসা শুরু করলাম সারাটা দিন শান্তা শান্তা আমি প্রায় 2-2.5 মাস চিটাগংয়ে থাকলাম শান্তা আমাকে ঘুরালো খাওয়ালো এবং আমার হাত খরচটা দেওয়া শুরু করলো আমি বললাম লাইফ ইজ চিল আমার লাইফ পুরো সেটেল কোনো কথা হবে না কিন্তু এই যে পাগলের সুখ মনে মনে বেশি দিন টিকলো না হঠাৎ করে একদিন বলতেছে এই চলো আমরা পালায় যাই ওর পাগল এত ভালো ব্যবসা ছেড়ে কেউ পালায় 2.5 মাসে আমি 13,200 টাকা জমায় ফেলছি না না আমার আব্বা তোমার সম্পর্কে খুব খারাপ কথা বলছে ফারিয়া তখন আমার রাগ লাগছে যে তোমার আব্বার এত ছোট সাহস আমার সম্বন্ধে খারাপ কথা বলছে কি বলছে বলো আমার আব্বা বলছে তুমি গরিব ইটস ওকে তুমি নেশাখোরের মতো নাইস আর তোমার চেহারা কেমন জানি যে কোনো মাদক মামলার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় পোশাক পরে আমাদেরকে সুন্দর লাগছে টাসেলো এবং 12 ক্লদিং এর জন্য জোরে হাততালি টপ 12 এ প্রত্যেকে 2 বার করে পারফরমেন্স করবার সুযোগ পাবে আমরা আগের এপিসোডে 6 জনের পারফরমেন্স দেখেছি আজকে এ পর্যন্ত 5 জনের দেখেছি সর্বশেষ পারফর্মার প্রথমবারের মতো যারা পারফর্ম করছে তাদের মধ্যে শেষ কন্টেস্ট্যান্ট আসছে মোহাম্মদপুর ঢাকা থেকে মেহেদী হাসান তরু আসসালামু আলাইকুম আজকে আমি খুব দুঃখের কথা ও ইটস ওকে বেবি আমিন ভাই এই যে এই যুগের ছেলে পেলে না একসাথে ধরেন যে 5-10টা মেয়ে নিয়ে না খুব ক্যাজুয়ালি লাইফ লিড করতে পারে নো ইস্যুস তারা ফ্রেন্ডস মনে করতে পারে ঘুরতে পারে বেড়াতে পারে সব কিছু আমাদের সময় পুরা মহল্লায় মাইয়া ছিল না 20টা আর মেয়েরা তো আমাদের সাথে কথাই বলতো না সামহাও ক্লাসে যদি কোনো মেয়ে এসে বলতো এই তোমার কলমটা দাও না আপনার সাথে আশেপাশে দেখছো খালি ভাইয়ের কাছে চাইছে তগ ভাবি ভাইয়ের প্রেম আমার কাছে তো কলমও চাইতো না কেউ আমি একদিন রাস্তায় দাঁড়াইছি কোচিংয়ের গেটের সামনে হঠাৎ করে পিছিয়ে একটা মেয়ে বললো এক্সকিউজ মি আমি পিছিয়েও তাকাই নেই আমি আই এক্সকিউজ ইউ অ্যাজ মাই গার্লফ্রেন্ড কিছু করার নাই মায় মানুষ তো গয়েজ আর আমি কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে কিন্তু খুবই চমৎকার ফলে এটা তোমার জন্য বলছি না কারণ হচ্ছে আমি বয়ফ্রেন্ড হিসেবে অমায়িক কারণ আমার যতগুলো গার্লফ্রেন্ড ছিল প্রত্যেকের আলহামদুলিল্লাহ ভালো জায়গায় বিয়ে হয়েছে এবং লাস্ট যে গার্লফ্রেন্ডটা ছিল ও তো রাজকপাল ওর বিয়ে হয়েছে কার সাথে জানেন ভাই রাজকপাল ওর বিয়ে হয়েছে আমার সাথে যাক এবার আমি একটু প্রেমের ইতিহাস বলি যোগ তো অনেক শুনছেন হ্যাঁ 2003-এ প্রথম আপনাদের মনে আছে কিনা মোবাইল টু মোবাইল ফ্রি ছিল রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত তুমি ছোট ছিলা বেবি তখন না ফোনে একটা মেয়ের সাথে আমি হেই কথা বলতে বলতে পটাই ফেলছি মেয়েটা থাকে চিটাগংয়ে তো একদিন হঠাৎ করে অনেক কথা বলে কনভিন্স করার পর একদিন বলতেছে তরু চলো না আমরা দেখা করি আমার এই জায়গাটাই প্রবলেম তুষার ভাই এই জায়গাটাই প্রবলেম কারণ হচ্ছে গিয়ে আমি বুঝি না মেয়েরা আমাকে দেখার জন্য অস্থির হয়ে যায় দেখার পর এক্সাইটেড হয়ে যায় একবার দেখে আর কোনোদিন দেখতে চায় না দেন আমি মনে করছি এইটা আমার প্রবলেম পরে দেখি না এটা আমার প্রবলেম না আরেক দল আছে যারা আমাকে দেখলে ধরে নিয়ে যায় পুলিশ তারপরে আমি গেলাম চিটাগংয়ে যে শান্তার বাসায় গেলাম বাই দ্য ওর নাম হচ্ছে শান্তা আমি যে দেখি মাশাআল্লাহ মেয়েটা খুব সুন্দর তুষার ভাই খুবই সুন্দর কিন্তু ও যতটা সুন্দর তার চেয়ে বেশি বড় লোক তা আমি বললাম না ওকে ওই জাদু মোনা কলিজা ফ্যাপসা এইসব বলে কনভিন্স করা যাবে না ওকে আমি কুত্তার মতো ভালোবাসা শুরু করলাম সারাটা দিন শান্তা শান্তা আমি প্রায় 2-2.5 মাস চিটাগংয়ে থাকলাম শান্তা আমাকে ঘুরালো খাওয়ালো এবং আমার হাত খরচটা দেওয়া শুরু করলো আমি বললাম লাইফ ইজ চিল আমার লাইফ পুরো সেটেল কোনো কথা হবে না কিন্তু এই যে পাগলের সুখ মনে মনে বেশি দিন টিকলো না হঠাৎ করে একদিন বলতেছে এই চলো আমরা পালায় যাই ওর পাগল এত ভালো ব্যবসা ছেড়ে কেউ পালায়
আড়াই মাসে আমি 13,200 টাকা জমাই ফেলছি। না না, আমার আব্বা তোমার সম্পর্কে খুব খারাপ কথা বলছে। ফারিয়া, তখন আমার রাগ লাগছে যে তোমার আব্বার এত ছোট সাহস, আমার সম্বন্ধে খারাপ কথা বলছে। কি বলছে বলো? আমার আব্বা বলছে তুমি গরিব, ওকে, তুমি নেশাখোরের মতো, নাইস, আর তোমার চেহারা কেমন জানি যে কোনো মাদক মামলার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আমি তোমার আব্বা কি পুলিশ? হ্যাঁ। যাই হোক, আমি হাল ছাড়ি নাই। আমি চিন্তা করলাম এটা তো আমার পটাইতে হবে, ঠিক আছে, সোনার ডিম পাড়া মুরগি, কেমন আমি কি করি। দেন আমি একদিন প্ল্যান করলাম, আমি মেয়ে সাজলাম, তোমার মতো সুন্দর করে লিপস্টিক দিলাম, টিপ দিলাম, 3 পিস পরলাম, উপরে বোরখা পরলাম, করে শান্তার বাসায় গেলাম। দেখি ড্রয়িং রুম ওর আব্বা বসে আছে, আমার দেখে বলছে যাও শান্তা রুমে আছে। আমি তো গেলাম, আমরা দুজন খুব ক্লোজলি বসে আছে। হঠাৎ করে শান্তার ভাই দরজা খুলে ভিতরে তাকাইলো, আমি তো ভয় উঠে গেলাম। আমার দিকে তাকাইছে, 1 মিনিট তাকাইছিল আমার দিকে, তাকায় দরজার ধাম করে আটকায় চলে গেছে। আমি তাড়াতাড়ি পালায় চলে আসলাম বাসা, যে কি না কি হয়ে গেছে। ইনস্ট্যান্ট শান্তা ফোন, তুমি কই? আব্বা মা তোমার সাথে কথা বলবে। আমি হইছে কাম, তোমার ভাইয়া বলে দিছে? হ্যাঁ ভাইয়া বলে দিছে, তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আমি ইনস্ট্যান্ট ব্যাগ নিয়ে ভাগছি, ওইটার জন্য না, কারণ ওইটা চিটাং। ওকে, তারপর অনেক দুঃখ নিয়ে চলে আসলাম। কিন্তু ওইটা যে ভয়টা, আমি কোনো লিফটে উঠলে, লিফটে বাটন থাকে না 1 2 3 4, যখন জিএফ দেখি আমি আর ধরি না। জিএফ এ কি বিপদ হয়ে যায়, এমনি আমার কি করতে চাইছিল। যাই হোক, এরপর আমি থেমে যাই নাই। তারপরে আমার সেকেন্ড একটা লাভ হয়েছে। হ্যাঁ, সেইটা হচ্ছে 2007-এ, মাঝখানে 4 বছর আমি শেষ। 7-এ হচ্ছে কি, আমার এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। তো এই ফ্রেন্ড করলো চল একটু মীমাংসা করে দিস, আর ওর সাথে ওর এক বান্ধবী আসবে। তা আমরা গেলাম, এমন এক জায়গায় গেলাম। আপনি ঘুরতে গেলে কোথায় যাবেন গার্লফ্রেন্ডের সাথে? রেস্টুরেন্টে, শপিং মলে, হ্যাঁ কোনো এক জায়গায়। আমরা গেছি কবরস্থান, বুদ্ধিজীবী কবরস্থান। বুদ্ধিজীবী কবরস্থানে গেলাম, তো ওর বান্ধবীও আসলো, ওরা আসলো, ওদের মধ্যে না ব্যাপক ঝগড়া লেগে গেল, ওরা রাগ করে চলে গেল। আমরা দুজন কবরে কাছাকাছি, মানে আমরা দুজন কবরে কাছাকাছি দাঁড়িয়ে কমিটমেন্ট করলাম আমাদের এই সম্পর্ক ক্লোজ হবে যখন আমরা কবরে যাব, তার আগে ক্লোজ হবে না। এই যোগটাকে কি যোগ বলবেন? ডেড যোগ। কিন্তু এইটা খুব কনজারভেটিভ ফ্যামিলি, মানে 1 হাত দূরে থেকে বসতে হয়, মানে ভাই বোন সম্পর্ক নিয়ে বসতে হয়। তো এইভাবে কি চলে? গার্লফ্রেন্ড একটু কাছে থাকবো। এইভাবে 1 বছর যেদিন পূর্ণ হলো, সেদিন আমি ওর জন্য একটা ড্রেস নিলাম, একটা ফুল নিলাম, আর ওকে দিয়ে বললাম, নাসরিন, ওসব দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। ও অ্যাঙ্গেলটা বুঝছে, কিন্তু 2 বছর পরে, 2 বছর পরে একদিন হঠাৎ করে আমাকে বলতেছে, তোরও আমার হাতে না ½ an hour সময় আছে নেক্সট ক্লাস হইতে। আমি কি তোর মায়ের বাবা আজকেই, কিন্তু আমাকে তেয়ারি খাওয়াইতে হবে। আমি কি তুমি কে তেয়ারি খাইও, আর আমার যা খাওয়ার আমি প্ল্যান করে আলাইছি। আমি 2 হাত তেহারি নিলাম, ড্রিঙ্কস দিলাম, পানি নিলাম, ফ্রেন্ডের ফোন দিলাম, রুম ক্লিয়ার কর। আমরা চলে গেলাম, যে বসলাম, আগে খাবো। কিন্তু তুমি খাও, তারপর আমারটা দেখতেছি। আমরা দুজন মিলে তেহারি খেলাম। আপু, আমরা দুজন তেহারি খেলাম। তেহারি খেতে আমি প্লেটটা সরাই, এর মধ্যে 15 মিনিট শেষ, ঠিক আছে। প্লেটটা সরাই রেডি হয়ে যাবো, দেখি যে ওই বিছানার উপরে 2-3টা রাইস পড়ে আছে। আমার হাতে 2টা নিলাম, ও আবার 2টা নিল, নিয়ে বলতেছে এটা চিনি গুঁড়া বাসমতি, চিনি গুঁড়া বাসমতি। এই ঝগড়া করতে করতে 15 মিনিট শেষ। আমি ওকে ভার্সিটি নামাই দিয়ে আমি আবার আমার মতো চলে এলাম। এখন একটা সিরিয়াস কথা বলি, অনেক তো জোক শুনছেন, খুব সিরিয়াস কথা শুনেন। আমার জন্ম হয়েছে 1985 সালে। কত সালে আপু? 85-তে। আচ্ছা, যেই হসপিটালে আমার জন্ম হয়েছিল, ও হসপিটালটা আমার জন্মের পরে বন্ধ হয়ে গেছে। এখন ওখানে একটা টেলারিং শপ দিচ্ছে, নারী ভূষণ। যেই মহিলাটা সিজার করে পেট কাটতো, ও এখন মেয়েদের 3 পিস ব্লাউজ পেটিকোট কাটে। এই গার্লফ্রেন্ডের সাথে 2007-এ একটা রেস্টুরেন্টে গেছিলাম। ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে নান্দুস। আমি যাওয়ার কিছুদিন পরে ওইটা বন্ধ হয়ে গেছে। আমি 2012 সালের 18ই মে বিয়ে করছিলাম।
লবস্টার চাইনিজ রিং রোডে। আমি বিয়ে 6 মাসের মাথায় ওইটাও বন্ধ হয়ে গেছে। এখন 2024 সাল, আমি হাসর মাঠে। জাহাঙ্গীর ভাই অন্য কাজ খোঁজো। দুর্দান্ত তরু ভাই, প্রত্যেকদিন অপেক্ষায় থাকি যে আজকে নতুন কোন বিষয় আসতে চলেছে এবং সেটার বলার প্রেজেন্টেশন কেমন হবে। প্রত্যেকদিন নিজেকে নিজে ছাড়িয়ে গেছেন। বিচারকরা তো অলরেডি এক্সপ্রেশন দেখিয়েছে, বাকিটা মানে ওর ব্যাপারেও বলি বা এখন যারা পারফর্ম করে প্রত্যেকের ব্যাপারে একটা কথা বলি, এদের পারফরমেন্স সরাসরি দেখা মানে একটা আমাদের সত্যি আমরা খুব গর্বের ফিল করি। তোর পারফরমেন্স আজকে অসাধারণ ছিল এবং মানে রোমান্সের যে কথাগুলো বলছে এবং এন্ড ফিনিশিং যেভাবে দিচ্ছে, যত স্বাভাবিকভাবে দিচ্ছে, এটা আসলে বাকি সবার না ওর কাছ থেকে ট্রেনিং নেওয়া উচিত আমার কাছে ফিল হয়। ও একটা জলযন্ত্র আমার কাছে ফিল হয় যে একটা ইনস্টিটিউট স্ট্যান্ড আপ কমেডির জন্য। এবং যারা নতুন আসছে পারফর্মার তাদেরকেও বলি এরকম সুযোগ তোমরা হাতছাড়া করবে না। স্যালুট তোমাকে, যে সত্যি অসাধারণ ছিল আজকে পারফরমেন্স। শবনম ভারিয়া খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। এর বেশি আসলে আমার কাছে ভাষা নেই বলার। খুব ভালো ছিল। আমি দাঁড়িয়ে কমেন্ট করি ওর ব্যাপারে, বেশি কিছু বলবো না। ও খালি বলছিল যে আজকে জোকস বলবো না, গল্পও বলবো, তাতে এই অবস্থা। হ্যাঁ, তো যদি জোকস বলতো তাহলে কি অবস্থা হতো সেটা বলছে। আর আরেকটা জিনিস কি, আমরা যখন এমনি শুটিংয়ে যাই তখন তো সারাদিন শারীরিক একটা পরিশ্রম হয়, কাজ করি, টায়ার্ড হয়ে যায় বাসায়। কিন্তু ওরা কয়েকজন আছে শেষের দিকে এসে এমন টায়ার্ড করে আমাদেরকে হাসাতে হাসাতে, বাসায় গিয়ে ঘুমটা ভালো হয়। অনেক ভালো ছিল। আমাদের অতিথির কেমন লাগলো জানতে চাই। আমিও দাঁড়িয়ে বলি, সেটা হলো যে যখন বলা হলো মোহাম্মদপুর থেকে, আমি ভাবলাম যে চাপাতি টাপাতি বোধহয় নিয়ে ঢুকবে। তো ওর যে বলার স্টাইলটা, অনেক আগে আমাদের রবীন্দ্রনাথ বলেছিলেন যে সহজ করে লিখতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। তো তোমার বলাটা এত সহজ, এত ন্যাচারাল এবং প্রত্যেকটা কথার পরিমিতি বোধটা ভীষণ রকম ছিল, যার জন্য প্রত্যেকটাতে কিন্তু একদম প্রাণ খুলে আমরা হাসতে পেরেছি। এবং তুমি আরও সামনে যাবে এবং আমরা আরও অনেক হাসতে পারবো, মানে জাতি হাসবে, এটা আমি কামনা করি।